সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সোবহান সাহেব সত্য দিবস বিষয়ে চিন্তা করছেন। তার চিন্তার সূত্রগুলি এখনো স্পষ্ট নয়, তবু তিনি যা ভাবছেন তা হচ্ছে সপ্তাহের একটি দিনকে কি সত্য দিবস হিসেবে ঘোষণা করা যায় কিনা, যেমন মঙ্গলবার কিংবা বুধবার। এই দিনে কেউ মিথ্যা কথা বলবে না, সবাই সত্য কথা বলবে। সব বড় বড় কাজ ওই দিনটির জন্য নির্দিষ্ট থাকবে। প্রয়োজনে এই দিন আরও বড় করে পৃথিবীময় ছড়িয়ে দেয়া যায়, যেমন বিশ্ব সাক্ষরতা দিবস, বিশ্ব শিশু দিবস। ঠিক এই রকম হবে বিশ্ব সত্য দিবস। এই দিনে পৃথিবীর সব মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই সত্যি কথা বলবে। মিলি ঘরে ঢুকে বলল, বাবা, তুমি চা না খেয়েই চলে এসেছ। টেবিলের উপর রাখ মা, খাবো। নতুন কিছু নিয়ে ভাবা শুরু করেছ? সত্য দিবস। ভালো। না শুনেই বলে ফেললি ভালো? আগে জিনিসটা কি জানবি, তারপর বলবি ভালো। বস, বুঝিয়ে বলছি। আজ আমার সময় নেই বাবা, অন্য একদিন শুনবো। সেটাও মন্দ না। আমি নিজেও এখনো পুরোপুরি নিশ্চিত হইনি। প্রচুর চিন্তা ভাবনা করতে হবে। দেশটা পড়ে গেছে মিথ্যার খপ্পরে। সত্য আজ নির্বাসিত। সেই নির্বাসিত সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। চা খাও বাবা, চা ঠান্ডা হচ্ছে। দেশটাই ঠান্ডা হয়ে যাচ্ছে মা, আর চা? আগে দেশটাকে আমাদের চাঙ্গা করতে হবে। দেশটা চলে গেছে কোল্ড স্টোরেজে। সেখান থেকে দেশটাকে বের করে তাকে গরম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে। একবার সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলে আর চিন্তা নেই। আচ্ছা, আনিস ছোকরা কি ফিরেছে? ওর সঙ্গে কথা বলা দরকার। জি বাবা, উনি ফিরেছেন। ডেকে দেব? না থাক, আমি চিন্তাগুলি আরো গুছিয়ে নিই। এখনো সব এলোমেলো আছে। তুই কাজে যা। তোকে দেখে এখন কেন জানি রাগ লাগছে। মিলি শুকনো মুখে বাবার ঘর থেকে বের হলো। তার নিজের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। বাবার বকবকানি শুনতে একটুও ভালো লাগছে না। সোবহান সাহেব সন্ধ্যা পর্যন্ত ভাবলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক সভা ডাকলেন। তিনি একটা স্থির সিদ্ধান্তে এসেছেন। এই সিদ্ধান্তের কথা পারিবারিক সভাতে জানানোই ভালো। পারিবারিক সভাগুলি সাধারণত রাতের খাবারের পর হয়। এটা জরুরি সভা বলে আগেই শুরু হলো। সভার শেষে রাতের খাওয়া হবে। বসার ঘরে সভা বসেছে। পারিবারিক সদস্যদের বাইরেও কিছু মানুষজন আছে, যেমন এমদাদ ও তার নাতনি, আনিসের পুত্রকন্যা। আনিস আসেনি, তার মাথা ধরেছে। সভার শুরুতে উপস্থিত সদস্যদের দস্তখত নেওয়া হলো। যে কোনো পারিবারিক সভার এই অংশটি রহিমার মার খুব পছন্দ। আগে সে টিপসই দিত, এখন দস্তখত করে। দস্তখত দেয়া নতুন শিখেছে। দস্তখত দিতে তার বড় ভালো লাগে। পারিবারিক সভার প্রসিডিংস সাধারণত লিখে মিলি। আজ বিলু লিখছে। কে কি বলছে, কি আলোচনা হচ্ছে, সবই লিখিতভাবে থাকার কথা। তা সবসময় হয় না। বিলু মিলির মতো দ্রুত লিখতে পারে না। সভার শুরুতে সোবহান সাহেব পুরো ব্যাপারটি ব্যাখ্যা করলেন। তিনি মনে করেন সপ্তাহে অন্তত একটি দিন সত্যি কথা বলার চেষ্টা আমাদের থাকা উচিত, ইত্যাদি। তার দীর্ঘ বক্তৃতার পর তিনি এই প্রসঙ্গে অন্যদের মতামত চাইলেন। কারো কিছু বলার থাকলে সে বলতে পারে, তবে বলার আগে হাত তুলতে হবে। প্রস্তাবের পক্ষে হলে ডান হাত, প্রস্তাবের বিপক্ষে হলে বাঁ হাত। সোবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে লক্ষ্য করলেন ফরিদ 2 হাত তুলে বসে আছে। সোবহান সাহেব বললেন, তুমি কিছু বলতে চাও? জি দুলা ভাই। প্রস্তাবের পক্ষে না বিপক্ষে? দুটোই। তার মানে রসিকতা করছো নাকি?
ফরিদ গম্ভীর গলায় বলল, আপনার সাথে রসিকতা করার অধিকার আমার আছে, সম্পর্ক সেই রকমই। তবে আজ আমি আপনার প্রস্তাব একই সঙ্গে সমর্থন করছি, আবার করছি না। তার মানেটা কি? আমার মতে সত্য দিবস থাকা উচিত, এবং পাশাপাশি মিথ্যা দিবস বলেও একটি দিবস থাকা উচিত। তোমার কথা বুঝলাম না। সত্য দিবসে আমরা যেমন সত্য কথা বলবো, মিথ্যা দিবসে আমরা তেমনি শুধু মিথ্যা কথা বলবো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই মিথ্যা। ঘরে মিথ্যা বলবো, বাইরে মিথ্যা বলবো, এমনকি সেদিন যদি মসজিদে যাই সেখানেও মিথ্যা কথা বলবো। সোবহান সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। ফরিদ সেই অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, সমস্ত দিন মিথ্যা কথা বলার ফল কি হবে সেটাও বলে দিচ্ছি। মিথ্যা কথা বলার প্রবণতা আমাদের কমে যাবে। অন্যান্য দিনগুলিতে আমাদের মিথ্যা কথা বলতে ইচ্ছে করবে না। পারিবারিক পর্যায়ে যেমন মিথ্যা দিবস থাকবে, তেমনি জাতীয় পর্যায়েও মিথ্যা দিবস থাকবে। সেই দিন দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদীকে আমরা পুরস্কার দেব, উপাধিও দেয়া হবে, যেমন মিথ্যা শ্রেষ্ঠ অথবা জাতীয় মিথ্যুক। চুপ করো। চুপ করব কেন দুলাভাই? পারিবারিক সভায় আমার কথা বলার পুরো অধিকার আছে, আমি অবশ্যই কথা বলতে পারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেশে একটা মিথ্যা একাডেমি স্থাপিত হবে। সেই একাডেমির কাজ হবে জাতীয় পর্যায়ের মিথ্যুকরা কে কিভাবে মিথ্যা বলছেন তার একটা রেকর্ড রাখা। উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন এক নেতা পত্রিকায় একটা বিবৃতি দিলেন, দুদিন পর সম্পূর্ণ অন্যরকম একটা বিবৃতি দিলেন। একাডেমির কাজ হবে এসব লক্ষ্য রাখা, এবং প্রয়োজন বোধে বাংলা একাডেমি পুরস্কারের মতো মিথ্যা একাডেমি পুরস্কার প্রচলন করা যেতে পারে। এই মুহূর্তে একজনের নাম প্রকাশ করতে পারি যিনি সাধারণত মসজিদে মিথ্যা বলেন। সেই মিথ্যা ফলাও করে রেডিও টিভিতে প্রচার করা হয়। সোবহান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার বক্তব্য শেষ হয়েছে? জি না দুলাভাই, আরও কিছু বলার আছে আমার। তুমি যে একটা গাধা তা কি তোমার জানা আছে? দুলাভাই, পারিবারিক সভায় একজন সদস্যকে গাধা বলাটা ঠিক হচ্ছে না। অবশ্যই ঠিক হচ্ছে। বিলু, তুই লেখ, পারিবারিক সভায় ফরিদকে গাধা সাব্যস্ত করা হলো, কাগজপত্রে রেকর্ড থাকা দরকার। বিলু বলল, তুমি একা গাধা বললে তো হবে না বাবা, সবাইকে একমত হতে হবে। তাছাড়া আমি নিজে মনে করি মামার আইডিয়ার একটা স্যাটাইরিক্যাল ভ্যালু আছে। কাদের এই পর্যায়ে উঠে দাঁড়ালো এবং গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মামার মতো বুদ্ধির লোক এই দুনিয়ায় আল্লাহ তাআলা বেশি পয়দা করে নাই। এটা কাগজপত্রে ছাপা দরকার। আফা, আপনি আমার মতামত লেখেন। বিলু সোবহান সাহেবের মতামতের পাশে কাদেরের মতামতও লিখল। তবে সভায় শুধুমাত্র সত্য দিবসের উপরই সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক হলো এই বাড়িতে মঙ্গলবার হবে সত্য দিবস। এই সত্য দিবসে কেউ কোনো মিথ্যা বলবে না। কাদের প্রশ্ন তুলল, জীবন রক্ষার জন্য যদি মিথ্যা বলার দরকার হয় তখন কি করা? এর উত্তরে সোবহান সাহেব বললেন, চুপ কর গাধা। মিলি বলল, পারিবারিক সভায় সব সদস্যদের তুমি গাধা বলছো, এটা তো বাবা ঠিক হচ্ছে না। কাদের অন্ধকার মুখ করে বলল, বিষয়টার নিন্দা হওয়া দরকার। গভীর বিস্ময়ে পুরো ব্যাপারটা পুতুল লক্ষ্য করছে। এরকম একটা ব্যবস্থা যে কোনো বাড়িতে চালু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনকে আনন্দময় করে তোলার এইসব উপকরণ তাকে মুগ্ধ ও অভিভূত করল। শুধু এমদাদ খন্দকার সারাক্ষণ মুখ বিকৃত করে রইলেন এবং রাতে ঘুমোতে যাবার সময় পুতুলকে বললেন, আজ একটা জিনিস শিখলাম রে পুতুল। পুতুল বলল, কি জিনিস? আজ শিখলাম যে দলের গোদা যদি বেকুব হয় তাইলে সব কয়টা বেকুব হয়। এবাড়ির সব কয়টা মানুষ চাপে বোকা, এটা লক্ষ্য করছস? পুতুল মুগ্ধ স্বরে বলল, এইসব কাণ্ড কারখানা আমার বড় ভালো লাগছে। এদের নিয়ে কোনো মন্দ কথা তুমি বলবা না দাদাজান। বেকুব রে বেকুব বলবো না? এরা বেকুব না দাদাজান, এরা
পুতুল কথা শেষ করল না। তার অনেক কিছু বলার আছে, কিন্তু দাদাজানকে এসব বলার অর্থ হয় না। দাদাজান বুঝবে না, সবাই সব জিনিস বুঝে না। পুতুলের ইচ্ছা করছে তার নিজের যখন একটা সংসার হবে, সেই সংসারেও এরকম পারিবারিক সভা বসবে। সেই সভার সব বিবরণও এরকম করে লেখা হবে, আলোচনা হবে। জীবনের একঘেয়েমি এইভাবেই দূর করা হবে। একটাই তো আমাদের জীবন, লক্ষ কোটি জীবন তো আমাদের না। কেন আমরা এই জীবনকে সুন্দর করব না? সত্য দিবস খুব কঠিনভাবে পালিত হতে থাকল। মঙ্গলবার ভোরে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, আজ সত্য দিবস। কাদের সেই ব্ল্যাকবোর্ড বসার ঘরে ঝুলিয়ে দিয়ে আসে। সত্য দিবস শুরু হয়। কাদের এবং রহিমার মা দুজনেই এই দিবস কঠিনভাবে মেনে চলে। যে ইলিশ মাছ অন্যদিন 50 টাকায় আনা হয়, সেই মাছ মঙ্গলবারে কেনা হয় 40 টাকায়। মিনু বিস্মিত হয়ে বলেন, আজ মাছ সস্তা নাকি? কাদের উদাস হয়ে বলে, না। মিনু বলে, তাহলে তুই 40 টাকায় এই মাছ আনলি কি করে? কাদের চুপ করে থাকে। কথা বলতে গেলেই সমস্যা, থলের বিড়াল বের হয়ে যাবে। সারাটা দিন তার বড়ই অস্বস্তিতে কাটে। রাত 12টায় হাঁফ ছেড়ে বাঁচে। পুতুলও সত্য দিবসের ব্যাপারটা খুব মনে রাখতে চেষ্টা করে। এমনিতেই তার মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না, তবু মঙ্গলবারে সে আরও সাবধান থাকে, যেন ভুলেও কোনো মিথ্যা বের না হয়। পুতুল খুব অবাক হয়ে লক্ষ্য করল, এই মঙ্গলবারেই বেছে বেছে তার দাদাজান বড় বড় মিথ্যা কথাগুলি বলেন। কেন তিনি এমন করেন কে জানে। মিথ্যা কথাগুলি অন্যদিন বললে কি হয়? এই নিয়ে আনিসের সঙ্গে তার কথা হলো। আনিস হেসে বলল, সত্য দিবসের ব্যাপারটা তুমি খুব সিরিয়াসলি নিয়েছো বলে মনে হয়। এটা এমন কঠিনভাবে গ্রহণ করার কিছু নেই। পুতুল বিস্মিত হয়ে বলল, নেই কেন? আনিস হাসতে হাসতে বলল, পুরো ব্যাপারটাই ভুল। ভুল? হ্যাঁ, ভুল। সপ্তাহের একটা বিশেষ দিন সত্য দিবস, এর মানে হচ্ছে সপ্তাহের অন্য দিনগুলিতে মিথ্যা বলা যাবে, সত্য বলতে হবে সত্য দিবসে। ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে না? পুতুল কিছু বলল না। সে খানিকটা ধাঁধায় পড়ে গেছে, এমন ভাবে সে ভাবেনি। আনিস বলল, দেখো পুতুল, দিবসের ব্যাপারটাই আমার ভালো লাগে না। একটা বিশেষ দিনকে করা হচ্ছে বিশ্ব শিশু দিবস। সব দিনই তো শিশু দিবস হওয়া উচিত, উচিত না? হ্যাঁ, তা তো ঠিকই। অবশ্য এইসব দিবসের একটা উপকারিতাও আছে। কি উপকারিতা? মনে করিয়ে দেবার একটা ব্যাপার আছে। বৎসরের একটি বিশেষ দিনকে সত্য দিবস করা মানে ওই দিনে সত্য কথার প্রয়োজনীয়তার দিকটির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা। পুতুল বিস্মিত হয়ে বলল, আপনি দুদিকে যুক্তি দিতে পারেন। আনিস হাসতে হাসতে বলল, তা পারি। এ পৃথিবীতে সব কিছুর অভাব আছে, কিন্তু যুক্তির অভাব নেই। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেমন কঠিন যুক্তি আছে, বিপক্ষেও তেমনি কঠিন যুক্তি আছে। আপনি আল্লাহ বিশ্বাস করেন না কেন? তুমি করো? কি আশ্চর্য, আমি করব না? আপনি সত্যি করেন না? না, রাত্রির সঙ্গে এই নিয়ে প্রায় আমাদের ঝগড়া হতো। সে তর্কে হেরে যেত। তর্কে হেরে গেলেই তার অসম্ভব মেজাজ খারাপ হতো। একবার তর্কে হেরে গিয়ে সে কি করলো জানো? আমার খুব দামি একটা পাঞ্জাবি ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আনিস অন্যমনস্ক হয়ে পড়ল। রাত্রির কথা সে কখনো মনে করতে চায় না, কিন্তু এই মেয়েটির নানান ভঙ্গিতে রাত্রির কথা মনে করিয়ে দেয়। এটা কি পুতুল ইচ্ছা করেই করে? আনিস খানিকটা অস্বস্তিও বোধ করে। পুতুলের চোখে সে এক ধরনের মুগ্ধতা দেখতে পায়। এই মুগ্ধতা সবসময় থাকে না, হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে। পরক্ষণেই মেয়েটির মুখ বিষণ্ণ হয়ে যায়।
আনিস রাত্রির চোখেও এই ব্যাপারটি লক্ষ্য করেছিল। এই মুগ্ধতা দেখার একটা আলাদা নেশা আছে। একবার দেখতে পেলে বারবার দেখতে ইচ্ছা করে। আনিস লক্ষ্য করছে সে ইদানিং নিজের অজান্তেই এই মেয়েটিকে মুগ্ধ করার চেষ্টা করছে। সে জানে ব্যাপারটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। সাবধান হতে হবে, আরও সাবধান হতে হবে। এমদাদ তাঁর এ বাড়িতে আসার কারণ পুরোপুরি ব্যাখ্যা করার জন্যে যে দিনটি বেছে নিলেন, সে দিনটি মঙ্গলবার, সত্য দিবস। সকালবেলা সোবহান সাহেব বাগানে হাঁটছিলেন। এমদাদ সেখানেই তাকে ধরল। সোবহান সাহেব বললেন, কিছু বলবেন? এমদাদ বিনয়ে গলে গিয়ে বলল, অবশ্যই বলবো। আপনারে বলবো না তো বলবো কারে? আপনি হইলেন বটবৃক্ষ। গৌরচন্দ্রিকার দরকার নেই, কি বলতে চান বলে ফেলুন। এমদাদ হাত কচলে বলল, নাতনিটার একটা ব্যবস্থা করার জন্যে জনাবের কাছে আসলাম। জানি মুখ ফুটে একবার বলে ফেলতে পারলে সব সমস্যার সমাধান, বলেই ফেললাম। এখন আপনি হইলেন বটবৃক্ষ, যা করবার আপনি করবেন, আমার কাজ শেষ। আমি ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। কার কি ব্যবস্থার কথা বলছেন? পুতুলের একটা বিবাহ দেওয়ার কথা বলতেছি। পুতুলের বিয়ে? কি বলছেন আপনি? ও তো বাচ্চা একটা মেয়ে, ম্যাট্রিক পাশ করেছে, এখন পড়াশোনা করবে। মেয়ে ছেলে পড়াশোনা করে কি করবে জনাব? মেয়ে ছেলেকে তৈরি করা হয়েছে সন্তান পালনের জন্যে। সোবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এসব কে বলেছে আপনাকে? মেয়েরা কি সন্তান তৈরির মেশিন নাকি? বলতে গেলে তাই। বুঝতেছি আপনার শুনতে খারাপ লাগতেছে, তবে এইগুলি হলো সত্য কথা। আজ মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলে পাপ করব আমি এমন লোক না। তাছাড়া জনাব, আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে দেখতে চাই নাতনিটার একটা গতি হয়েছে। এইটা দেখে যেতে পারলে মরেও শান্তি। সোবহান সাহেবের চোখের দৃষ্টি থেকে বিরক্ত ভাবটা গেল না, বরং আরও দৃঢ় হল। তিনি কঠিন গলায় বললেন, এত অল্প বয়সে মেয়েদের বিয়ের পক্ষপাতী আমি না। আমার ফিলসফি হচ্ছে মেয়েরা পুরোপুরি স্বাবলম্বী হবার পর বিয়ে করবে। পুতুলের পড়াশোনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার এখান থেকে এসে পড়াশোনা করতে পারে। তাছাড়া তার নিজেরও সেরকম ইচ্ছা। আমাকে কিছু বলেনি, তবে আমার স্ত্রীকে বলেছে। এমদাদের মুখ হা হয়ে গেল। পুতুল তাকে না জানিয়ে ভেতরে ভেতরে এই কাজ করছে তা সে কল্পনা করেনি। এমদাদ বলল, পড়াশোনার কথা যে বলছেন জনাব, সে তো বিয়ের পরেও হতে পারে। একটা ভালো ছেলে যদি পাওয়া যায়, সে বিয়ের পরেও মেয়েকে পড়াবে। সেরকম ছেলে পাবেন কোথায়? এমদাদ নিচু গলায় বলল, হাতের কাছে একজন আছে। আপনি মুখে একটা কথা বললে বিয়েটা হয়ে যায়, আমি নিশ্চিন্তে মরতে পারি। সে ছেলেকে? মনসুর, আমাদের ডাক্তার। ডাক্তার? জি, পুতুলরে তার খুবই পছন্দ। সব সময় দেখি কুটুর কুটুর গল্প করে। তাই নাকি? এক রাতে মনসুর এই বাড়িতে ছিল। ওই রাতে পুতুল নিজেই ভাত টাত বেড়ে খাওয়ালো। তার থেকে বুঝলাম পুতুলের নিজেরও ইচ্ছা আছে। এখন আপনি যদি শুধু একটু বলেন, তাহলেই 2 হাত এক করে দিতে পারি। কাকে আমি কি বলবো? মনসুরকে বলবেন। আমি বললেই হবে? অবশ্যই। আচ্ছা, দেখি। হ্যাঁ, তা তো দেখবেনই। আপনি না দেখলে কে দেখবে? আপনি হইলেন বটবৃক্ষ। বটবৃক্ষ শব্দটা আমার সামনে দয়া করে আর উচ্চারণ করবেন না। জি আচ্ছা, তবে সত্য কথা না বলেই বা কি করি জনাব? আজ আবার মঙ্গলবার, সত্য দিবস। বটবৃক্ষকে বটবৃক্ষ না বললে মিথ্যাচার হয়। সোবহান সাহেব কঠিন চোখে তাকালেন।
সেই দৃষ্টির সামনে এমদাদ চুপসে গেল। বটবৃক্ষ বিষয়টা নিয়ে আর আগানো ঠিক হবে না। তবে আজ কাজ মন্দ অগ্রসর হয়নি। আড়ি পেতে কিছু শোনার মতো মানসিকতা বিলুর নেই, তবু সে আড়ি পেতেছে। একে আড়ি পাতা বলা বোধহয় ঠিক হচ্ছে না। সে আনিসের ঘরের বাইরে দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে। ভেতরের কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে। আনিস তার পুত্রকন্যার সঙ্গে গল্প করছে। এমন কিছু গল্প নয়, তবু শুনতে চমৎকার লাগছে। রাত প্রায় 9টা। ওরা বাতি জ্বালায়নি। ঘর অন্ধকার করে গল্পের আসর জমিয়েছে। বিলুর ইচ্ছা করছে হঠাৎ ঘরে ঢুকে বলে, আমাকে দলে নিন আনিস সাহেব, আমিও গল্প শুনব। তা বলা সম্ভব নয়। সবাইকেই অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়। মনের অনেক ইচ্ছা মনে চেপে রাখতে হয়। বিলুদের যে টিচার ফিজিওলজি পড়ান, বিলুর খুব ইচ্ছা তাকে কোনো একদিন বলে, স্যার আপনার পড়ানোর ধরন আমার খুব ভালো লাগে। আমি এই জীবনে আপনার মতো ভালো টিচার পাইনি, পাবো বলেও মনে হয় না। এমন কিছু কথা না যে একজন সম্মানিত শিক্ষককে বলা যায় না, অবশ্যই বলা যায়। বিলু একদিন সেই কথাগুলি বলার জন্যে স্যারের ঘরে ভয়ে ভয়ে ঢুকতেই স্যার বাঘের মতো গর্জন করে উঠলেন, কি চাই? বিলু থতমত খেয়ে বলল, কিছু না স্যার। এইবার তিনি গর্জন করলেন সিংহের মতো, কিছু না তাহলে বিরক্ত করছো কেন? গেট আউট! বিলু কেঁদে ফেলেছিল। কি অসম্ভব লজ্জা! গেট আউট বলে তাকে ঘর থেকে বের করে দেয়া। ছি ছি। বিলুর মনে হচ্ছে আজ যদি সে আনিস সাহেবের ঘরে ঢুকে বলে, আপনাদের মজার মজার গল্পে অংশ নিতে এসেছি, তাহলে তিনি হয়তো শুকনো গলায় বলবেন, আপনি কিছু মনে করবেন না, এখন আমাদের পারিবারিক সেশন চলছে, বাইরের কেউ আসতে পারবে না, নিয়ম নেই। আবারও বিলুর চোখে পানি আসবে। ইনি অবশ্যই স্যারের মতো গেট আউট বলবেন না। সবাই সবকিছু পারে না। ওই স্যারটা ছিল পাগলা। ক্লাসের মধ্যে একবার একটি মেয়ে শব্দ করে হেসে উঠেছিল বলে তিনি চড় মারার ভঙ্গি করে মেয়েটির দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই মেয়ে ভয়ে অস্থির, ঠকঠক করে কাঁপছে। ভাগ্য ভালো, স্যার সেদিন নিজেকে সামলে নিলেন। চাপা গলায় বললেন, কামিজ পরিহিতা সুদর্শনা তরুণী, তোমার কি ধারণা আমি একজন গোপাল ভাঁড়? আমি তোমার সঙ্গে ভাড়ামি করছি? খবরদার, আর যেন হাসতে না দেখি। আরেকবার হাসলে সাঁড়শি দিয়ে টেনে তোমার উপরের পাটির একটা দাঁত তুলে ফেলব, উইদাউট অ্যানেস্থেজিয়া। অ্যানেস্থেজিয়া দেয়া হবে না। আনিস সাহেবকে দেখলেই বিলুর ওই স্যারের কথা মনে পড়ে। কেন পড়ে বিলু ঠিক জানে না। দুজনের মধ্যে কোনোই মিল নেই, তবু যেন কি একটা মিল আছে। বিলু ছোট্ট নিঃশ্বাস ফেলে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। আনিস সাহেব বলছেন, আচ্ছা এখন তোমরা বলো তো, কোন প্রাণী অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়? নিশা বলল, অন্ধকারে শুধু বিড়াল দেখতে পায়। টগর বলল, বাদুড় এবং প্যাঁচা দেখতে পায়। এইসব প্রাণীদের মধ্যে সবচেয়ে ভালো কে দেখতে পায়? জানি না বাবা। প্রশ্ন করলেই চট করে জানি না বলাটা ঠিক না টগর। অনেকক্ষণ প্রশ্নটা নিয়ে ভাববে, তারপরেও যদি না পারো তাহলে বলবে বলতে পারছি না। নিশা বলল, আমার মনে হয় অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায় বিড়াল। আমারটা হয়েছে বাবা? না, হয়নি। অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায় মানুষ, কারণ সে অন্ধকারে বাতি জ্বালানোর কৌশল জানে, অন্য কোনো প্রাণী তা জানে না। কাজেই মানুষ অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়। টগর বলল, জোনাকি পোকাও তো অন্ধকারে বাতি জ্বালাতে পারে বাবা। আনিস একটু হকচকিয়ে গেল। টগরের এই উত্তর সে আশা করেনি। আনিস বলল, জোনাকি বাতি জ্বালাতে পারে তা ঠিক, শুধু জোনাকি না, অন্ধকারে সমুদ্রের অনেক মাছ যেমন ইলেকট্রিক ইল বাতি জ্বালাতে পারে। কিন্তু এই বাতি প্রকৃতি তার শরীরে দিয়ে দিয়েছে, অন্ধকার হলে আপনাতে জ্বলে ওঠে। প্রকৃতি মানুষের শরীরে এমন কিছু দিয়ে দেয়নি। বাতি জ্বালানোর কৌশল মানুষকে বুদ্ধি করে বের করতে হয়েছে। জোনাকি পোকা এবং ইল মাছের সঙ্গে এখানেই মানুষের তফাত।
নিশা বলল, প্রকৃতি কি বাবা? আনিস আবার হকচকিয়ে গেল। প্রকৃতি কি তার উত্তর 3 ভাবে দেয়া যায়, আস্তিকের দৃষ্টিকোণ থেকে, নাস্তিকের দৃষ্টিকোণ থেকে এবং স্কেপিস্টের দৃষ্টিকোণ থেকে। সে কোনটা দেবে, কোনটা দেয়া উচিত? আনিস বলল, গল্পগুজব আজকের মতো শেষ। বাবারা, এবার ঘুমোতে যাবার পর্ব। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা পানি খেয়ে বাথরুম পর্ব শেষ করে ঘুমোতে যাবে। 1, 2, 3, 4, 5, 6। বিলু নিঃশব্দে নিচে নেমে এলো। পথে পুতুলের সঙ্গে দেখা। সে ট্রেতে করে চা বিস্কিট নিয়ে উপরে উঠছে। আনিসের চা। মনে হচ্ছে আনিসের সঙ্গে এই মেয়েটির এক ধরনের সহজ সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রায় সে উপরে চা নিয়ে আসে। সহজ সম্পর্কের আড়ালে অন্য কিছু নেই তো? বিপত্নিক তৃষিত পুরুষ, যৌবনের দুয়ারে এসে দাঁড়ানো সরলা একজন তরুণী। প্রকৃতি কি তার নিজস্ব নিয়মে এদের কাছাকাছি নিয়ে আসবে না? পুতুল। জিয়াফা, আনিস সাহেবের জন্যে চা নিয়ে যাচ্ছ বুঝি? জি। আপনি আমারে কিছু বলবেন আফা? না, কিছু বলবো না, তুমি যাও। বিলু মুখে বলেছে কিছু বলবে না, কিন্তু তার মন চাচ্ছে অনেক সময় নিয়ে পুতুলকে সে গুছিয়ে নারী পুরুষ সম্পর্কের জটিলতার কথাগুলি বলে। এই জটিলতা ভয়াবহ জটিলতা। মানুষ তার সবটা জানে না, কিছুটা জানে। ভালোবাসার মূল কারণগুলির মধ্যে একটি হচ্ছে শরীর। ভালোবাসায় শরীর ছাড়াও আরও অনেক কিছু আছে। সেই অনেক কিছু কি কেউ কি জানে? আচ্ছা, আনিস সাহেব নিজে কি জানেন? তাকে দেখে তো মনে হয় তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু নিয়ে ভাবেন। এইসব নিয়েও নিশ্চয়ই ভেবেছেন। একদিন হুট করে জিজ্ঞেস করে ফেললেই হয়।